কন্ট্রোল করা হচ্ছে, কারণ টেক্সট বইয়ের উপর আমার হাত নাই। আপনারা বারবার বলেন যে ইতিহাস ভুল পড়ানো হচ্ছে, তাহলে রিয়েল ইতিহাস কোথায়? তাই না? কিছুদিন আগে ভাইরাল হলো যে আমাদেরকে সব ভুল পড়ানো হয়েছে, তাহলে সত্যটা কোথায়? তার মানে আমরা যে চিন্তাটা করছি সেই চিন্তা সাহিত্যের ভেতরে একটা ডমিনেন্ট গ্রুপ নির্ধারণ করছে যে তাদের কি পড়ানো হবে, এবং আমরা সেটাই করছি। এবং আমরা যখন দ্বিতীয়বার চিন্তা করছি ওই বিষয়ে, তখন তাদের মতো করেই চিন্তা করছি আসলে। মানে ওই চিন্তাটা আমার আর থাকছে না, কিন্তু প্রতি মুহূর্তে আমরা ভাবছি আমরা স্বাধীন, প্রতি মুহূর্তে ভাবছি যে আমরা সবাই স্বতন্ত্র, উই আর ইন্ডিভিজুয়াল। সো আমি বলেছিলাম যে ইন্ডিভিজুয়াল বলে আসলে মডার্ন ওয়ার্ল্ডে কিছুই নাই, প্রত্যেকেই আসলে ইন্ডিভিজুয়ালিটি শেষ করে ফেলছে। তাহলে আমাদের সাহিত্যে যে চিন্তাটা বিকশিত হয় সেই চিন্তার একটা মোটিভ থাকে, কোন সোশ্যাল গ্রুপ থেকে এটা আসছে সেটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্য দেখবেন যে ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারের যে কোনো নলেজের সাথে ইসলামিক হেমিস্ফিয়ারের নলেজ কন্ট্রাডিক্ট করে, ওয়েস্টার্ন ফিলোসফির সাথে ইস্টার্ন ফিলোসফি মানে খুবই সাংঘর্ষিক পজিশনে চলে যায়, বিকজ ফ্রম ডিফারেন্ট ক্লাস অফ পিপল এটা আসছে। শুধু তাই নয়, মানে 19 শতকের শুরুর দিকে যখন 19-12 শতকের যখন আমরা এনলাইটমেন্ট প্রজেক্টের কথা শুনেছি, আলোকিত মানুষ চাই, আমাদের বিভিন্ন জায়গায় লেখা আছে আলোকিত হইতে হবে, এডুকেশন ইজ এনলাইটেনিং, ধাবিতেও আছে শিক্ষায় আলো, তাই না? লোগোতে আছে, এটা বললে আবার কিন্তু আমার অসুবিধা হইতে পারে। তো এই এনলাইটেনিং জিনিসটা আসলে কি? নিশ্চয় বললো দি গড ইজ ডেড, যে স্রষ্টা নাই, মারা গেছে। হিয়ার আই উইল টক অ্যাবাউট প্যারাডাইম শিফটিং। আপনারা রেভলিউশন শব্দ অনেক বেশি শুনেছেন এই রিসেন্ট টাইমে। আমরা একটা বিপ্লব ঘটিয়েছি, পৃথিবীতে বহু বিপ্লব হয়েছে এবং প্রত্যেকটা বিপ্লবে 1/3 অফ দ্য পপুলেশন মারা গেছে। আপনারা রাশিয়ান রেভলিউশনে যদি দেখেন, দেখবেন যে প্রায় 1.5 কোটির বেশি মানুষ মারা গেছে। ওদের জনসংখ্যা আমাদের চেয়ে কম, তখন মানে 8 কোটির কাছাকাছি ছিল। তো 8 কোটিতে 1 কোটি মারা যাবে মানে চিন্তা করেন, ঢাকা শহরে সবাই দিলে পুরো শহরটাই রক্তে ছেয়ে যাবে। দিস ইজ রেভলিউশন। সো জ্ঞানের একটা এপিস্টম আছে, আমি যেটা বললাম। তো আমরা এটাকে বলি প্যারাডাইম শিফটিং। আমরা একটা সময় শুনেছি না যে সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে এবং পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে। উল্টে গেল ব্যাপারটা। আগে ছিল সূর্য পৃথিবীকে কেন্দ্র করে ঘুরতো, পরে আমরা বললাম না, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে, তার মানে কেন্দ্রের বদল হলো, তাই না? সেন্টার চেঞ্জ। তো এটার একটা ক্লাসিক এক্সাম্পল আছে। দেখেন 18 শতক পর্যন্ত আপনি যদি নারীদের কথা চিন্তা করেন, পৃথিবীতে নারী লেখক খুবই কম ছিল। তো যা কিছু লেখা হয়েছে নারীদের, পুরুষরা তো ইচ্ছা মতো লিখছে একেবারে। হ্যাঁ, মানে নজরুলের ভেতরে আছে যে নারী হচ্ছে পেছন থেকে সাহস দিয়েছে, কিন্তু যুদ্ধ করেন। দ্যাটস দ্য ডিফারেন্স। আই মিন আলোচনার বিষয় আসলে কি আসে। তো কি হলো, যখন নারীরা লেখা শুরু করলো, পুরুষরা এতদিন কিন্তু নারীদের সাবজুগেট করার জন্য এগুলো ব্যবহার করছে, যে তারা এমন তারা এমন। এগুলো হচ্ছে প্রজেকশন কিরকম? বাংলাদেশে যেমন আছে লালন, ধরেন আমি বামদের কথা চিন্তা করি, বামরা গোসল করে না, এই যে প্রজেকশন, এটা রিয়েলিটিতে আপনি কখনো দেখছেন? বামদের মধ্যে অনেক ইন্টেলেকচুয়াল ছেলেবেলা আছে ঢাকা ভার্সিটি, আপনারা জানেন অনেক ডিপার্টমেন্টে, কিন্তু আমরা তাদেরকে একটা প্রোটোটাইপ তৈরি করেছি যেটা সে রিয়েলি না, বাট আমরা সেটা দেখাচ্ছি। সো আমরা প্রজেক্ট করে ফেলেছি। মাঝখানে একটা মুভি তৈরি করা হয়েছিল ভারতে, মেয়ে চেঞ্জ হয়ে যায়, বিয়ের মেয়ে, আপনারা দেখছেন কি জানেন? হ্যাঁ, লেডিস। এটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে, কারণ যারা মুভিটা তৈরি করছে তার গ্রামীণ জীবন সম্পর্কে কোনো আইডিয়াই নাই, সে ওখানে যাই নাই, বাট মুভিটা তৈরি করছে তার ইমাজিনেশন দ্বারা, মনে করছে যে গ্রামের মানুষ এরকম। আপনারা এটা দেখবেন শুধুমাত্র লিটারেচার না, এটা হিস্ট্রিতেও দেখবেন। এখানে বসে বসে হিস্ট্রি লিখে দিচ্ছে, গ্রামের হিস্ট্রি, মানে বিরাট কাহিনী করছে। ব্রিটিশরাও এটাই করছে, তারা বাড়ি বসে বসে বাঙালিদের হিস্ট্রি লিখছে যে বাঙালি হচ্ছে এরকম, অমুকরা সেরকম, আরবের লোক এরকম, স্যাভেজ অ্যান্ড এভরিথিং। এতে কি হয়েছে? সাবজুগেট করা গেছে। কারণ আপনি যদি জ্ঞানতাত্ত্বিকভাবে জানেনি যে ওরা খারাপ, তাহলে দায়িত্ব কি আমার ওদের ভালো করা? তো আগে আপনাকে এস্টাবলিশ করতে হবে। কোথায়? ন্যারেটিভের ভেতরে। আমরা যেটাকে বলছি কথার ভেতরে মাইনার জিনিসটা আনতে হবে যে এরা খারাপ। কাউকে সাবজুগেট করতে গেলে ফার্স্ট থিং হচ্ছে ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে হবে যে এরা খারাপ, এদেরকে ঠিক করতে হবে। ঠিক করার দায়িত্ব কাদের? আমাদের, যারা আমরা এই জ্ঞান চর্চার ভেতরে আছি। সো আমরা এই জন্য বিভিন্ন বিপ্লবে চলে যাই, এর মারতে হবে, ওর মারতে হবে, মব জাস্টিস করতেছি, নিজের হাতে আইন তুলে নিয়ে বিরাট কাহিনী করতেছি, বিকজ আমরা মনে করছি যে দিস লায়াবিলিটি টুয়ার্ডস আস, আমাদের উপর লায়াবল হয়ে গেছে। তো নারীরা কি করলো ওই সময়? এই লিটারেচারগুলো সব অ্যানালিসিস করে দেখালো, উনি হচ্ছে ওমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজে ভালো বলতে পারবেন, যে দেখেন আমাদেরকে কি করে সাবজুগেট করা হয়েছে, দিস ইজ প্যাট্রিয়ার্কি। তো যে জিনিস এতদিন নারীদের ডিমিন করতে ব্যবহার করা হতো, নারীদের অস্ত্র হয়ে গেল সেইটাই। তারা এটা অ্যানালিসিস করে দেখালো যে দেখেন পুরা ওয়ার্ল্ড হিস্ট্রিতে আমাদের অবস্থান কোথায় নিয়ে গেছে তারা, আমাদেরকে বারবার ডিমিন করে এই সাবজুগেশন করা হয়েছে। বিপদ কাদের হলো এবার? উল্টে গেল ঘটনা। ঠিক আছে, এটাই হচ্ছে বলা হয় প্যারাডাইম শিফটিং ইন লিটারেচার। যে কোনো থটের ভিতরে এই দুইটা জিনিসই পাবেন। কখনো দেখবেন যে এক পক্ষে চলে যাচ্ছে, প্যারাডাইম শিফট হয়ে আরেক পক্ষে চলে আসছে, বাট দিস ইজ নট রেভলিউশন। এটা একটা ক্লাসিক এক্সাম্পল ওই নারীদের দিয়ে দেই। ধরেন নারীবাদ পৃথিবীতে আসলো, নারীদের অধিকার নিয়ে অনেক আলোচনা হলো। থার্ড ওয়েভ আছে, 3টা ওয়েভ ছিল। প্রথমটা রাইট ছিল, যে উইমেন রাইটস এস্টাবলিশ করতে হবে। তো দেখেন আমরা একটা ক্লাসিক এক্সাম্পল পেয়েছি, শেখ হাসিনাকে আমরা দেখেছি, রাইট? পৃথিবীতে বেনিতো মুসলিনি ডিক্টেটর ছিল, তো আমরা মানলাম ঠিক আছে, সে পুরুষ মানুষ, প্যাট্রিয়ার্কি, সে ডিক্টেটর করছে, তাহলে নারী এসে কেন ডিক্টেটর হলো? নারীর অধিকার সে তো মমতাময়ী, ফেমিনাইন ট্রেটসগুলোর ভিতরে যদি আমরা দেখি, যদি ওই জিনিস এখন চলে না, এখন পারফরমেন্স এভরিথিং। সো কীভাবে হলো এটা? আমি বলেছি যে প্যারাডাইম শিফটিংয়ে পৃথিবীতে কোনো রেভলিউশন হয় না।
ধরেন এই চেয়ারটা, প্রবলেমটা কিন্তু এই চেয়ারে, নট ইন দ্য পার্সন। সো একজন মেয়ে যখন বললো যে আমি সিও হতে চাই কোম্পানি, ও যে চেয়ারে বসছে ওটা প্যাট্রিয়ার্কিক্যাল চেয়ার, ওর নারীর কিন্তু কোনো দোষ নাই। ও ওখানে গেলে ওর প্রথমে কি জিনিস মনে হবে জানেন, যে আগের যে শাসক ছিল তার চেয়ে যদি আমি দুর্বল প্রমাণিত হই, তাহলে ওর ভেতরে এটাকে বলে ডাবল কনসিয়াসনেস, পাছে আমি ধরা পড়ি। এটা একটা ক্লাসিক এক্সাম্পল আরও বলি। আমি একবার পশ্চিমবঙ্গে গিয়েছি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। সো ওখানে অনেকদিন ছিলাম। তো এক বাংলাদেশি আছে, সে এখান থেকে মাইগ্রেট করছে, মানে বাঙাল বলে যেটাকে। আপনারা দেখবেন কলকাতার টিভিগুলোতে যারা চিল্লাপাল্লা করে খোঁজ দিয়ে দেখবেন সবগুলোর বাড়ি বাংলাদেশে। কারণ হচ্ছে ওখানকার লোকজন খুবই স্মুথলি কথাবার্তা বলে, আস্তে ধীরে। আপনারা যদি কোনো স্কলার দেখে থাকবেন, দীপেশ অ্যান্ড আদার্স, রণজিৎ গুহ, তাদেরকে দেখলে দেখবেন খুব স্লোলি কথাবার্তা বলে। তো এরা ওখানে গেছে, গিয়ে ওরা প্রমাণ করতে চায় যে ওরা ভারতীয়দের চেয়ে বড় ভারতীয়। প্রতি মুহূর্তে ও যদি ধরা না পড়ে, পাশে ধরা পড়ে যায় ও হচ্ছে বাঙালি, মানে এদেশ থেকে গিয়েছে। সো এটাকে ডাবল কনসিয়াসনেস বলে। সো আমাদের দেশে এটা খুব কমন যে একটা রাজনৈতিক দলের কর্মী আরেক দলকে যোগ দিচ্ছে, গিয়ে ওখানে গিয়ে সে প্রমাণ করতে চায় যে ওদের চেয়ে সে বড় বিপ্লবী। এটা খুব কমন একটা ব্যাপার। দিস ইজ কল্ড ডাবল কনসিয়াসনেস। সো ওই চেয়ারে যখন বসে ওর ভিতরে দ্বৈত সত্তা তৈরি হয়, বারবার তাকে প্রমাণ করতে হয় যে ঠিক আছে আমি নারী, পুরুষের জায়গায় বসছি, আমি পুরুষের চেয়ে বড় পুরুষ। ফলে আরও বেশি সে কি হয়ে ওঠে, হিংস্র হয়ে ওঠে, মানে ইন আ সেন্স অফ ওয়াইল্ডনেস, ওই যে পাওয়ার এক্সারসাইজের ব্যাপারে। যার কারণে আপনারা যদি দেখে থাকেন আমাদের দেশের ক্লাসিক এক্সাম্পল, সে বেনিতো মুসলিনিকে ছাড়া যাওয়ার একটা সুযোগ তার ছিল আর কি, আরও বেশি দিন থাকলে, তাই না? সো দ্যাটস দ্য প্যারাডাইম শিফটিং। মানে এখানে আসলে কোনো চেঞ্জ হয় না, বিকজ অফ দ্য সিস্টেম কোলাপস করে নাই, সিস্টেম সাস্টেইন করছে। যে চেয়ারে বসছে, দ্যাটস দ্য প্রবলেম। এখানে কিন্তু নারীর জয় হয় না, নারীদের অধিকার পায় নাই। কেন পায় নাই? নারীর অধিকার জিনিসটা কেউ বোঝে নাই। আমাদের দেশে অনেক বেশি তাদের সমালোচনা করা হয়, বাট আমাদের প্রত্যেকের টেক্সটে কিন্তু এটা পড়ানো হয়। কারণ আপনি এখন মডার্ন যে কোনো লিটারেচার পড়লে সেখানে ওই জিনিসটা থাকবে, উইমেন রাইটস। আরেকটা কন্ট্রোলিংয়ের কথা আমি বলেছি। তো কি অধিকার তাদের? অধিকার জিনিসটা হচ্ছে পলিটিক্যাল শব্দটার ভেতরে আছে। পলিটিক্স মানে হচ্ছে টু বি ইন এ ডায়ালগ। এটা হচ্ছে গ্রিক শব্দ পোলাইট থেকে এসেছে, পলিটিস আর কি। পোলাইট মানে কি? সভ্য। এই যে সভার সদস্যবৃন্দ, যে সভা কি করবে, আমার উপর যে আইন প্রয়োগ করা হবে সেই আইনে আমার এখতিয়ার আছে কিনা। তার মানে বাংলাদেশে যারা শুধু সংসদ সদস্য হয় তার বাড়ি সবই অ্যাপলিটিক্যাল, কারণ আমার উপর যে আইন চর্চা করা হয় এখানে আমার কোনো হাত নাই। দিজ আর পলিটিক্যাল। এই জন্য বাংলা একটা শব্দ আছে, রবীন্দ্রনাথ ব্যবহার করছেন, নারীদেরকে ব্যবহার করতে অবলা। অবলা মানে কি? দোজ হু ক্যানট স্পিক। ওই যে টু বি ইন এ ডায়ালগ, এর উল্টা কিন্তু, যারা কথা বলতে পারে না। কোথায় যে ডিসিশন তার উপর আরোপ করা হবে সেই ডিসিশনে তার কোনো হাত নাই, এই জন্য তাদেরকে অবলা বলা হতো। সো দেয়ার রাইটস কি? তাদের উপর যে আইন প্রয়োগ করা হবে সেটাতে তাদের সে আছে কিনা, তারা কথা বলতে পেরেছে কিনা। ক্লিয়ার? সো দ্যাট ইজ পলিটিক্যাল। সো ইফ ইউ আর ক্লেমিং ইউর সেলফ এ পলিটিক্যাল, আপনার ধারণা হচ্ছে যে আপনার উপর যে পলিসি মেকিং হচ্ছে সেটাতে আপনি অংশগ্রহণ করতে পারেন কিনা। যদি না পারেন, ইউ আর নট এ পলিটিক্যাল বিং, ইউ আর টু অবলা। মানে আপনারা সবাই অবলা ইন দ্য টেক্সট। সো টেক্সটের ভেতরে এই জিনিসটা থাকে, স্মল ভয়েসেস অফ হিস্ট্রি। প্রত্যেকটা চরিত্রের ভেতরে আপনি দেখবেন, অনেকেই বলে যে আমি সাহিত্য পড়বো কেন, পৃথিবীতে এত কিছু আছে। একটু আগে ছোটো ভাই স্ট্যাটাস দিচ্ছে, আমি যেহেতু আসতেছি, তো একটা কমেন্ট সে করছে, বলছে যে সাহিত্য পড়াচ্ছি, রিক্সা চালানো ভালো। বললাম যে ঠিকই তো বলছে, রিয়েল। তো কেন সাহিত্য পড়ছি, আর সাহিত্যের ভেতরে কোন থটগুলো আমরা দেখছি। দেখেন, আমরা যখন একটা বন্ধুর পাশে বসে থাকি, আমি গতদিনেও বলেছি যে ভাষা কিন্তু আমরা কখনোই মনের ভাব প্রকাশ করে না, বরং উল্টাটাই করে। আমরা যা মনে ভাবি তার উল্টাটা বলি মাঝে মাঝে, পরিস্থিতির সাপেক্ষে, তাই না? ইউনো, ইউনিভার্সিটি আরও বেশি, যে ভাই আসসালামু আলাইকুম, ভাই দেখতেই পারি না, কিন্তু যেহেতু ভাই একটু ফেমাস, তো ভাই আসসালামু আলাইকুম দিয়ে একটা হ্যান্ডশেক করে ছবিও তুলে চলে গেলাম, তাই না? মানে উল্টাটাই করছি। তো আমরা আমাদের পাশের বন্ধুকে কি বুঝতে পারি? কারণ ভাষার মাধ্যমে যতটুকু বলবে আমরা ততটুকুই বুঝবো। সেটা উল্টাও বলতে পারে, বিপ্রতীপ। মানে রবীন্দ্রনাথের সুভাষিনীর মতো, গল্পের শেষে যে দেখা যায় মেয়ে কথাই বলতে পারে না, নাম দিচ্ছে সুভাষিনী। তো ল্যাঙ্গুয়েজ এই উল্টা আর কি, উল্টা হইতেই পারে। তো এই সাহিত্যের থটের ভিতরে যেটা থাকে, আমরা যখন একটা ফিকশন পড়ি, আমরা কিন্তু চরিত্রের ভিতরে ঢুকে যাই। দেখবেন ও একই সাথে কি চিন্তা করছে, অ্যাকশন অ্যান্ড ওয়ার্ডস, এই দুইটাই সাহিত্যে দেখানো হয়। সাহিত্যের চিন্তার ভিতরে একজনের অ্যাকশন কি, ধরেন নায়ক কি চিন্তা করছে, তার পারিপার্শ্বিক অবস্থা কি, অর্থাৎ তার সোশ্যাল কন্ডিশনগুলো কি, সে কোন অর্থনৈতিক অবস্থায় আছে, তার উপর কি প্রেশার ক্রিয়েট হচ্ছে, সেটা কিন্তু সে সাহিত্যে তুলে আনা হচ্ছে। ফলে আপনি যখন সাহিত্য পাঠ করছেন, ইউ আর অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এ ম্যান, ইউ আর অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং এ ওম্যান, রিয়েলি ইউ আর আন্ডারস্ট্যান্ডিং। কারণ আপনি আপনার পাশের বন্ধুকে বুঝতে পারবেন না। তো এটার একটা সুবিধা কি, দেখেন আমরা সাহিত্যে যে ভাষা ব্যবহার করি সেটা পৃথিবীর বাইরে থেকে আসে না, আমাদের সোশ্যাল ডিসকোর্সের ভিতরে আমরা ক্লাসে আড্ডা মারি যেগুলো দিয়ে, সেই সব শব্দ সেখানে ব্যবহার করা হয়। তখনই আপনি এইটুকু সেন্স করতে পারবেন ওর শব্দগুলো শুনে যে আসলে কোন সোশ্যাল কন্ডিশনে আছে। সেই জন্য সাইকোলজির উদ্ভব হয়েছে লিটারেচার থেকে, লিটারেচার অ্যানালিসিস মাধ্যমে প্রত্যেকটা ক্যারেক্টার অ্যানালিসিস করা হয়েছে যে আসলে বাস্তবে কি বলে, কিন্তু রিয়েলিটিতে ওর কি হচ্ছে। এই দুইটা আপনি ডিফারেন্সিয়েট করতে পারছেন। তার মানে সাহিত্যের প্রত্যেকটা চরিত্রের ভেতরে আসলে তার সময়ের ছাপ থাকে। আমি বললাম না, কেন একটা সাহিত্য, ধরেন আমাদের দেশে একটা ফ্যাসিজম চলছে, আমাদের দেশে সাহিত্য কীরকম হবে বলেন তো? রোম্যান্টিক সাহিত্য হবে। কেন? কারণ আপনি যদি রিয়েলিটি সাহিত্য লিখতে যান, খবর হয়ে যাবে তো। ইভেন আমি এনলাইটেনমেন্টের কথা বলেছিলাম, ওই কথাই ফিরে আসছি, গড ইজ ডেড।
তো পুরো পৃথিবীতে গডের পজিশন কি ছিল? আপনি ক্রিশ্চিয়ানিটির কথা চিন্তা করেন, জুদাইজমের কথা চিন্তা করেন, ইভেন ইন গ্রিক লিটারেচার, সেখানে গডের পজিশন কি ছিল? অলমাইটি, হি উইল কন্ট্রোল এভরিথিং, রাইট? কিন্তু আপনি যখন গড ইজ ডেড বললেন, গডের চেয়ারটা খালি হলো না? ইয়েস অর নো? তাহলে গডের চেয়ারে কে বসবে? হিউম্যান। ইউরোপিয়ানরা হলো নিজের গড, তারা নিজেই ওই জায়গায় বসে গেল। মানে বলছি প্যারাডাইম শিফটিং হলেই চেয়ারটা বদলে যায়। সো মানুষ নিজেকেই গড দাবি করলো। আপনারা যেটাকে বলেন ডেমোক্রেসি, দ্য উইল অফ দ্য পিপল, ইউ আর অ্যাকচুয়ালি ডিসাইডিং এভরিথিং। তো তারা কি করলো? তাহলে গড তো প্রার্থনা দাবি করে, মানে গডকে তো প্রার্থনা করতে হবে। আপনারা দেখেন না যে গ্রিক গডগুলা, কেউ গ্রিক মিথোলজি পড়েছেন? ইভেন রামায়ণ মহাভারত পড়তে পারেন, সেখানে দেখবেন গডরা যুদ্ধের মধ্যে ইন্টারফেয়ার করতেছে, তাই না? কোথাও যুদ্ধ হলে প্রথমে ইন্টারফেয়ার কে করে? আমেরিকা, রাইট? একদম রিয়েলিটি, আই মিন মিথোলজি ইন রিয়েলিটি। রাশিয়া যুদ্ধ হলেই তারা দে আর ক্লেমিং দেমসেলভস অ্যাকচুয়ালি ওইটা। তো কি হলো? মানুষ আসলে গডের জায়গায় বসে গেল। তখন কি করতে হবে? প্রার্থনা করতে হবে। তাহলে আমার তো মুরিদ দরকার। আফ্রিকাকে কি করলো? তারা কলোনাইজ করলো, করে তাদেরকে দাস বানালো। যেহেতু তারা স্রষ্টা, দাস বানাইছে, নারীদেরকে সাবজুগেট করছে। শুধু তাই না, আপনি এর আগে সোসাইটি দেখবেন নারীরা হচ্ছে মাতৃতান্ত্রিক সোসাইটি ছিল, অর্থাৎ তারাই আসলে কন্ট্রোলিং ফোর্সে ছিল। ছেলেরা শিকারে বের হইতো। আচ্ছা আমি একটু থামি, আজান দিচ্ছি যার কারণে।